আসসালামু আলাইকুম। অর্গানিকের সেকেন্ড যে পার্টটা অর্থাৎ আহ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে পাঠ্য বইয়ের প্রথম দিকের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে একটু কথা বলবো। তো এটা হচ্ছে আমরা পার্ট 2 নাম দিছি এবং দেখি এখানে কি কি আছে। তো অর্গানিকটা যেহেতু আমরা বললাম যে আমরা কীভাবে শর্টে এটাকে গোছাতে পারি, তো সেই গোছানোর উদ্দেশ্যে আমরা হচ্ছে বেশ কিছু জিনিস এখানে পড়বো, আর কিছু পড়বো না। তো যেগুলো পড়বো এগুলো আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এগুলো ঘুরে ফিরে আসে। এর বাইরে যে প্রশ্ন আসে না এরকম না, বাট এত কিছু পড়ার পরেও যদি হচ্ছে পরীক্ষায় সহজ সহজ জিনিসগুলো ভুল হয় তখন খারাপ লাগবে। তো সেই সহজ সহজ বিষয়গুলো যেগুলো ভুল যেন না হয়, এই বিষয়টা যেগুলো পড়বো আমরা, তো এই কয়েকটা জিনিস ভালো করে পড়লেই মোটামুটি হয়ে যাবে। যদি একটা মিস গেলে সমস্যা নেই, আবার যদি এখান থেকে যদি 4টা 5টা প্রশ্ন আছে সেগুলো যদি মিস হয় তখন খারাপ লাগবে। সব পড়ার থেকে কম পড়বো, তবে যে কয়টা পড়বো সে কয়টা পারবো। ওকে, এই হচ্ছে কথা। আমরা হচ্ছে পার্ট 2তে চলে আসলাম। তো জৈব যৌগ, যেখানে জৈব যৌগে আমাদের হচ্ছে কী থাকে আমরা জানি। জৈব যৌগ বলতে আমরা বুঝি হচ্ছে কী কী থাকবে সেখানে। সেখানে থাকবে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, আচ্ছা, কার্বন আর হাইড্রোজেন থাকবে। তো এখন শুধু কার্বন হাইড্রোজেনই থাকবে না, আরও কিছু কিছু থাকবে। সেগুলো হচ্ছে আমরা শর্টে মনে রাখতে পারি হচ্ছে নাইট চপস দিয়ে। কি চপস? নাইট চপস। এখানে যদি আমরা জুম করি তাহলে এই অনেক দূরে চলে গেল। তো এই নাইসের এনতে হচ্ছে নাইট্রোজেন, সিতে কার্বন, এইচতে হচ্ছে হাইড্রোজেন এবং হ্যালোজেন মৌলগুলো, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে হচ্ছে সালফার। এই কয়েকটা থাকলে হচ্ছে সেগুলো কি হবে, আমার হচ্ছে জৈব যৌগ হবে। এবং আমাদের বইয়ে প্রথম পেজে আরও দেওয়া আছে যে কোনগুলো জৈব যৌগ নয়, তো সেগুলো চাইলে দেখতে পারো, বাট এই কয়টা থাকলে জৈব যৌগ হবে। এখন এখানে দুইটা মতবাদ দেওয়া আছে। একটা হচ্ছে প্রাণ শক্তির মতবাদ, যেটা এখন বাতিল হয়ে গেছে, বা একটা বাজে মতবাদ ছিল। তো যেহেতু বাজে, আমরা এখান থেকে মনে রাখতে পারি যে বাজে মতামত, তাই এই জন্য হচ্ছে বার্জেলিয়াস। ওকে, তবে বার্জেলিয়াসের ছাত্র ছিল যে হচ্ছে আসলেই দেখতেছিল বার্জেলিয়াস আসলে কী বলছিল। প্রাণশক্তি যে মতবাদ, সেখানে তিনি বলছিল যে যে জৈব যৌগগুলো আছে সেগুলো শুধুমাত্র জীবদেহে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো এই কথার ভিত্তিতেই হচ্ছে একদিন তার ছাত্র ফ্রেডরিক উহলার, তো তিনি হচ্ছে কি করতেছিল, হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া সার তৈরি করতে চাচ্ছিল। তো অ্যামোনিয়াম থেকে ইউরিয়া সার যখন তৈরি করলো তখন দেখলো যে অ্যামোনিয়া ছিল আয়নিক আর ইউরিয়া হলো হচ্ছে সমযোজী, এবং সেখানে হচ্ছে আমরা জানি যে জৈব যৌগে হচ্ছে কি থাকে, সমযোজী বন্ধন থাকে। তো যেহেতু এখানে সমযোজী বন্ধন পাইলো, এই জন্য তিনি হচ্ছে তখন দেখলো যে না, আসলে প্রাণী দেহের বাহিরেও হচ্ছে জৈব যৌগ থাকে। তারপর থেকে হচ্ছে এই মতবাদটা চলে আসলো। এটা হচ্ছে বলা হয় একে, এই জন্য ওই ফ্রেডারিক ওহলে যে তাকে বলা হয় জৈব রসায়নের জনক। তো দেখো, তিনি কিন্তু আসলে চাচ্ছিল না যে হচ্ছে তার স্যার যে কথাটা বলছিল তার ভুল ধরতে। তো ভুল ধরতে চাচ্ছিল না, বাট ভুল করে সত্যটা বের হয়ে গেছে। যেহেতু ভুল করে বের হয়েছে, যেন ভলার বা হচ্ছে উহলার মনে রাখতে পারলেই হবে। সেটা কীভাবে মনে রাখা যায়? এরপরে আসি হচ্ছে জৈব যৌগ প্রায় 80 লক্ষের অধিক। এখানে প্রাচুর্যের 3টি কারণ আছে। প্রাচুর্যের কারণ হচ্ছে 3টি, আমরা বলি হচ্ছে প্রচুর চিপস, প্রচুরতে হচ্ছে প্রাচুর্য, সিতে হচ্ছে ক্যাটেনেশন, আইতে আইসোবারিজম, পিতে হচ্ছে পলিমারিজম বা পলিমারকরণ। এই 3টা হচ্ছে দেখা যায়। এরপরে ক্যাটেশনের হচ্ছে উদাহরণ দেওয়া আছে, যেটা আমরা বলি হচ্ছে ফুলারিন। ফুলারিন থেকে প্রশ্ন আসে। ফুলারিন C60, যেটাকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন বা হচ্ছে বাকিবল। বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। এই কার্বন, এই যে 60 দিয়ে আরেকটা মনে রাখতে পারি, কিন্তু আমরা পড়ছিলাম যে গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60, কাজে লাগবে যে 60 কাহিনী। তো এটা আমরা শেষ করলাম। এখন আমরা আসি হচ্ছে যে জৈব যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কীভাবে মনে রাখা যায়। তো আমরা জৈব যৌগকে প্রথমে হচ্ছে মানুষ কল্পনা করে নেব। ধরে নিলাম এটা হচ্ছে হচ্ছে মানুষ। তো এখন এই মানুষের মধ্যে কী কী থাকে সেগুলোর সাথে আমরা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো মিলাবো। দেখো, মানুষের মধ্যে অবশ্যই কার্বন থাকবে, কারণ মানুষ, আমরা বললাম যে মানুষ একটা হচ্ছে জৈব যৌগ। এখন কার্বন ছাড়া আর কী কী থাকে সেগুলো আমরা প্রথমেই বলে দিছি। আর মানুষ যেহেতু একটা সামাজিক জীব, তাই না? তো এই জন্য এটা কী হলো, সমাজযোজী বন্ধন থাকবে। ঠিক আছে, এরপরে দেখো তো মানুষ কি হয়, অল্পতেই গলে যায়, আবার হচ্ছে অল্পতেই ফুটতে শুরু করে, মানে রাগ করতেছে, এই হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক, অর্থাৎ কম তাপেই ফোটে, আবার হচ্ছে কম তাপে গলে যায়। এই জন্য জৈব যৌগ হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক।
এরপরে আসি, দেখো পোলার দ্রাবক মানে পানিতে অদ্রবণীয়, বলো মানুষ কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয়। তাহলে হচ্ছে জৈব যৌগ কি পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিন এগুলো হচ্ছে দ্রবণীয়। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে যে কিসে কি দ্রবণীয়, পানিতে নয়, বাট ইথার বা হচ্ছে বেনজিনে দ্রবণীয়। এরপরে জৈব যৌগ দহনের পর কোনো অবশেষ থাকে না। কোনো একটা মানুষকে যদি কেউ পুড়ায় ফেলে, হাড় হাড্ডি বাদিয়ে দিলাম, সেগুলো যদি পুড়ে যায় কিছু থাকে? আর কিছুই থাকে না। আচ্ছা, আমরা তো বললাম জৈব যৌগ হচ্ছে পানিতে বিশ্লেষিত নয়। যদি কোনো জিনিস পানিতে বিশ্লেষিত না হয় তার মানে সেটার মধ্যে তড়িৎ পরিবহন সম্ভব না, তার মানে এটাও আমরা পারি। এরপরে 80 লক্ষের অধিক বলছি। আচ্ছা, জৈব যৌগের বিক্রিয়া কৌশল জটিল এবং মন্থর। তাহলে মানুষের যে আমরা যদি বলি গঠন বা হচ্ছে মানুষের কাজকর্মটা সময় কী করে, সবসময় জটিল চিন্তা ভাবনা করে, আর হচ্ছে কোনো একটা কাজ করতে দিলে ধীরে করে। তুমি আজকে কোনো একটা ঘোষণা করলা, এটা করতে করতে তোমার দেখা যায় এই যেমন ধরো পড়ার কথা, আজ পড়বো কাল পড়বো, পড়তে পড়তে পড়াই হয় না। সো এই যে একটা মন্থর একটা গতি, তার মানে এদের গতি কম, এদের হচ্ছে গতি কম। জৈব যৌগের বিক্রিয়ার হচ্ছে গতি কম। অন্যান্য অজৈব যৌগগুলোর গতি যেরকম, জৈব যৌগের গতি কিন্তু সেরকম নয়। তো আমরা জৈব যৌগের বৈশিষ্ট্য পড়ে ফেললাম। তার মানে এখন ভাইয়া অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি? জাস্ট এটার বিপরীত, নিজেরা এটা পড়ে ফেলতে পারবো। এটা শেষ। এবার আসি হচ্ছে একটা ছক আছে এখানে। ছকটা হচ্ছে কি জৈব যৌগ। এখান থেকে আসলে কী লাগবে, এত কিছু পড়ার দরকার নেই, আমরা সব পারি। এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে যে হ্যাটারো অ্যালিসাইক্লিক বা অ্যারোমেটিক যেটা আর কি, সেটা আমরা পড়বো হচ্ছে ইথিলিন অক্সাইড বা হচ্ছে ইপক্সি ইথিন। এটা পরীক্ষায় আসে, ইপক্সি ইথিন। এরপরে আর হচ্ছে এখান থেকে কী লাগে, এখানে অ্যালিসাইক্লিক যৌগ হচ্ছে সাইক্লোপ্রোপেন, অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন। আচ্ছা, আমি একটু আগে অ্যারোমেটিক বলছি, মিস্টেক। ওটা হচ্ছে কি এই বদ্ধ শিকলের যেটা হ্যাটারোসাইক্লিক, তার মধ্যে হ্যাটারো আবার অ্যালডিসাইক্লিক, সেটা হচ্ছে ইপক্সি। মানে আমি যদি এখান থেকে দেখানোর ট্রাই করি, প্রথমে কি হলো দেখে আসবে না যে ইপক্সি ইথিলিন কিসের উদাহরণ ভাইয়া? হ্যাটারো অ্যালিসাইক্লিক। শেষ। এখানে আরও কিছু ছিল, ওই যে পিরিডিন, থায়াফিন, তারপরে ফিউরান, পাইরন, এগুলো হচ্ছে দেখে রাখতে পারো, এগুলো এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে এখানে অরবিটালের হচ্ছে আণবিক অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্তসমূহ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো লাগে না, বাট পড়ে রাখলে ভালো। তবে আরেকটা জিনিস মনে রাখি যে সমযোজী বন্ধন সংখ্যা। সমযোজী বন্ধন সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে মোট পরমাণু থেকে এক কম, মোট পরমাণু সংখ্যার থেকে এক কম। যেমন CH4, এখানে সমযোজী বন্ধন সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। C2H6, এখানে মোট আছে হচ্ছে 8টা, বন্ধন সংখ্যা হবে হচ্ছে 7টা। ওকে। আর যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে এখানে হচ্ছে যে অরবিটালের ক্ষেত্রে আমরা সবই অ দিয়েই করতে পারবো। অরবিটালের ক্ষেত্রে সবই হচ্ছে অ দিয়েই করতে পারবো। যেমন হচ্ছে অর্থপূর্ণ, অরবিটাল শক্তি অনুরূপ বা সমান, তারপরে হচ্ছে অরবিটালের সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ ঘটে, সঠিক অক্ষ বরাবর, সবই দেখো অ। এরপরে হচ্ছে অপোজিট বা বিপরীত। আর এখানে কয়টা বন্ধন দেওয়া আছে, আমরা বন্ধনগুলো হচ্ছে এখন দেখি যে বন্ধনের বৈশিষ্ট্যগুলো কী কী। তো সিগমা বন্ধন আর পাই বন্ধন আমরা বুঝি যে একটা যদি বন্ধন থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন, আর যেখানে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেখানে হচ্ছে পাই বন্ধন পাবো। আমরা সিগমা বন্ধনকে এটা দ্বারা প্রকাশ করি, আর পাই বন্ধন তো হচ্ছে ইচ্ছে মতো একটা প্রকাশ করলেই হলো, করতেই পারবা। ওকে, এখন হচ্ছে বৈশিষ্ট্যগুলো কী কী আছে। তো দেখো, আমরা কি বললাম যে একটা সরলরেখা দ্বারা প্রকাশ করি। তো যদি কোনো একটা এরকম সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, সেটা অবশ্যই সরলরেখাতেই থাকবে, রাইট? এবং এরা হচ্ছে সর্বোচ্চ অভিলেপন ঘটে বা অতিক্রমণ ঘটে। তাহলে সর্বোচ্চ অতিক্রমণ ঘটবে, এবং হচ্ছে এরা একক বন্ধন, সকল একক বন্ধন সিগমা বন্ধন তো বললামই। তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে। অক্ষ মানে কি? এক্স অক্ষ, অথবা হতে পারে সেটা এ সরলরেখা, হতে পারে এ সরলরেখা, মানে হয় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ। তো যেটা যে সরলরেখা সেই অক্ষ বরাবর এরকম হচ্ছে ঘুরতে পারে, সেই অক্ষ বরাবর এরকম ঘুরতে পারে। কোনো একটা লাঠি তুমি নিলা, লাঠিটা কিন্তু তুমি যদি এরকম হচ্ছে ঘুরাই দাও, লাঠিটা তখন এরকম করে হচ্ছে ঘুরতে পারবে। তো এই জন্য বললো হচ্ছে তার অক্ষ বরাবর ঘুরতে পারে। কোন বরাবর? অক্ষ বরাবর ঘুরতে পারে। এবং এখানে হচ্ছে শঙ্কর অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা, তার মানে হচ্ছে শঙ্কর অরবিটালেও দেখা যায়, বিশুদ্ধ অরবিটালেও, মানে সব অরবিটালে সিগমা বন্ধন দেখা যায়।
তো এটার জন্য আমরা সব ক্ষেত্রে মনে রাখবি স দিয়ে, সব স হচ্ছে এখানে সিগমা বন্ধনে আছে, আর এদিকে পাই বন্ধনে কি আছে, এটা এই প্যারালাল, এখন বলতে পারে সমান্তরাল, বাট এটা কিন্তু ইংলিশ প্যারালাল হয়। ওকে, আংশিক অভিলেপন, বজ্রক্রমণ, এটা কোন কোন অরবিটালের ক্ষেত্রে ঘটে? এটা হচ্ছে এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল ছাড়া, এস অরবিটাল এবং হচ্ছে শঙ্কর অরবিটাল ছাড়া সবগুলোতে হচ্ছে পাই বন্ধন ঘটে। তার মানে এসে হয় না, বাকি কী কী থাকে হচ্ছে পিডিএফ, পিডিএফে হচ্ছে কি হয়, পাই বন্ধন হয়। আচ্ছা, এটাও আমাদের হচ্ছে শেষ। এবার আসি, এখানে একটা ছক দেয়া আছে, এই ছকটা মনে রাখতে হবে এবং এটা আমাদের পারতে হবে যে ইথেন, ইথিন আর হচ্ছে ইথিন, তার মানে একক বন্ধন, একক বন্ধন, ডাবল বন্ধন এবং হচ্ছে ট্রিপল বন্ড। তো এর আগে হচ্ছে আমরা যেটা দেখবো যে কোনটায় কোন সংকরণ। তো যেটা হচ্ছে একক বন্ধন যেটা, সেটা মনে রাখবো আমরা হচ্ছে sp3, ডাবল বন্ড হচ্ছে sp2, আর ট্রিপল বন্ড হচ্ছে sp। ট্রিপল বন্ড কি ভাইয়া? ট্রিপল বন্ড হচ্ছে sp সংকরণ। দেখো এখানে মনে রাখবা কী হবে, ধরো হচ্ছে যে আমরা বললাম যে CH3, সরি CH4, মানে এই উদাহরণটাই খেয়াল করো যে CH3 একটা একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তার মানে ধরলাম আমরা এসতে হচ্ছে কার্বন, এসতে কার্বন, আর পি হবে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। দেখো এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, তাহলে পি। আবার দেখো CH2, এখানে কার্বন কয়টা? একটা, হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে পির পাওয়ার হবে 2। এখানে দেখো এখানে সি কয়টা? একটা, এই সির সাথে এইচ আছে কয়টা? একটা, তাহলে এসপি। ডান, ডান। এবার আসি হচ্ছে যে পার্সেন্টেজ হিসাব আছে। দেখো আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে 100 দিয়ে ভাগ, 100কে ভাগ করবো আমরা যে পার্সেন্টেজে। যদি ধরো 100কে যদি আমরা হচ্ছে, আরে বাবা, 100, তো আমরা কী কী পড়লাম যে হচ্ছে এসপি, এসপি এস প্লাস পি, তাহলে হচ্ছে 2, sp2 তার মানে হচ্ছে spp, তার মানে এখানে হচ্ছে 3, আর এখানে sp হচ্ছে 3টা, তার মানে এখানে হচ্ছে 4। তার মানে আমরা কী কীতে ভাগ করব? 2, 3, 4। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 100কে 3 দিয়ে ভাগ করলে হয় 33, 4 দিয়ে ভাগ করলে হয় 25। পার্সেন্টেজও হয়ে গেল, সহজ। এবার আসি বন্ধন কোণ। বন্ধন কোণের ক্ষেত্রে আমরা হচ্ছে 360কে ভাগ করব। দেখো 360কে 2 দিয়ে ভাগ করলে 160, 360কে 3 দিয়ে ভাগ করলে 120, আর হচ্ছে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে মোটামুটি 109-এর কাছাকাছি আছে। এবং যেখানেই আমরা বললাম না যে হচ্ছে সির এখানে কয়টা? 4টা হাত 4 দিকে আছে, তার মানে এটা হচ্ছে চতুস্তলকীয়। তারপরে যখন CH থাকে এরকম হচ্ছে একটা, দেখো কার্বনের সাথে একটা বন্ধন দিয়ে থাকে, তখন সেটা হচ্ছে সরলরৈখিক। আর যখন সমতলে, যখন হচ্ছে এরকম হচ্ছে এই ডাবল বন্ড আর হচ্ছে এরকম যখন থাকে, এরা একই তলে না, এই হাইড্রোজেন এই হাইড্রোজেনগুলো তল কিন্তু একটা। আমি ক্লিয়ার করে দেখাই, আরও ভালোভাবে বোঝা যাবে, একটু মোটা করে নিলে সুবিধা হবে মেবি। ধরো এটা হচ্ছে কার্বন, এটাও কার্বন, এই দেখো আমি হাইড্রোজেন কোথায় কোথায় নিচ্ছি, এখানে নিচ্ছি, এখানে নিচ্ছি, তাহলে দেখো এরা কি একই তলে না? এই জন্য বলছি আমরা সমতলীয়। কি তলীয়? সমতলীয়। আর সরলরৈখিক হলে কি হবে? সরলরৈখিকের ক্ষেত্রে CH, এটা কি সরলরৈখিক না? সরলরৈখিক। আর চতুস্তলকীয় মানে হচ্ছে এরকম 4টা, এটা হচ্ছে চতুস্তলকীয়। ডান। এবার আসি হচ্ছে এখানে সংখ্যার ক্ষেত্রে। তো বিভিন্ন বন্ধন দূরত্ব এটা আসলে মনে রাখা দরকার, না রাখলেও আসলে খুব একটা ক্ষতি নেই, চাইলে রাখতে পারো। আমি আপাতত ওই দিকে যাচ্ছি না, যদি ট্রিক্স দিয়ে নিজের থেকে পড়া উচিত। হ্যাঁ, আমি এখন ট্রিক্স দিচ্ছি না। তো দেখো এই কঠিন একটা ছক কিন্তু আমরা মাত্র 60 সেকেন্ডে বা 1 মিনিটে পড়তে পারি এবং করতে পারি। এতদিন কিন্তু ছকটা অনেক কঠিন ছিল, মুখস্থ করা প্যারাদায় ছিল। এবার আসি, এখানে হচ্ছে কিছু বন্ধন সম্পর্কে কথা বলা হয়েছে যে কোথায় কোন বন্ধন পাওয়া যায়। এটা আমরা হচ্ছে প্রথম যে ক্লাসটা ছিল সেখানে হচ্ছে দেখে ফেলেছি অলরেডি, যে যেখানে কার্বন কার্বন একক বন্ধন যেখানে থাকে সেখানে হচ্ছে কি পাওয়া যায়?
প্রতিস্থাপন করতে পারি এবং হচ্ছে অপসারণ করতে পারি। মানে এই যে দেখো এখানে হাইড্রোজেনটা, এটাকে হয় প্রতিস্থাপনও করতে পারি, আবার এটাকে হচ্ছে অপসারণও করতে পারি। তারপর হচ্ছে OH মূলক যেটা থাকে, এটা যদি একক বন্ধন যেহেতু থাকে, এটাকে আমরা সরাতে পারি, আবার হচ্ছে অপসারণও করতে পারি। দ্বিবন্ধন থাকলে অর্থাৎ ডাবল বন্ড যদি থাকে, সেক্ষেত্রে ডাবল বন্ড মানেই সংযোজন। ডাবল বন্ড মানে কি? সংযোজন। কীরকম করে? ধরো হচ্ছে C ডাবল বন্ড C, আর এখানে হচ্ছে H2, এখানে H2, কি হবে? এই যে বন্ড, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে গিয়ে এটার এখানে আসবে, এখানে আসবে, এখানে কি হবে? যদি এখানে ধরো OH আসলো, বা ধরো এখানে Br আসলো, এখানে হচ্ছে H আসলো, মানে কি হলো? ডাবল বন্ডটা ভেঙে গেল, মানে সংযোজন ঘটলো এখানে কিন্তু। তো ডাবল বন্ড মানেই হচ্ছে সংযোজন, সিঙ্গেল বন্ড মানেই অপসারণ বা প্রতিস্থাপন। শেষ। এবার দেখো আরেকটা কথা এখানে বলছে যে একক বন্ধন বা দ্বিবন্ধন উভয়ের যদি কার্যকরী মূলক থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে। তার মানে কার্যকরী মূলক থাকলে সেই কার্যকরী মূলকটা হচ্ছে প্রতিস্থাপিত হতে পারবে এখান থেকে। শেষ, এটাও শেষ, সহজ। এবার আসি হচ্ছে এখানে একটা ছক আছে, এই ছকটা আমরা অলরেডি পারি, সব থেকে সহজ একটা ছক, যে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক, এবং কার্যকরী মূলকের নাম আমরা সমগোত্রীয় শ্রেণী এবং হচ্ছে এদের যে সংকেতটা পারতে হবে। দেখো অ্যালকিন পারি, অ্যালকাইন পারি, তারপরে হচ্ছে কি হ্যালোজেন যেটা পারি আর কি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড পারি, অ্যালকোহল পারি, সেটা হচ্ছে OH, তারপরে হচ্ছে অ্যামিন পারি, মানে হচ্ছে এই CN আর কি, এটা হচ্ছে অ্যামিন, তারপর অ্যালডিহাইড পারি CHO, তারপরে হচ্ছে কিটোন পারি RCOR, এটা হচ্ছে কিটোন, এরপর কার্বক্সিলিক অ্যাসিড COOH, এটাও পারি। এরপরে হচ্ছে অ্যামাইড, হচ্ছে সরি মিস্টেক, আই মেড এ মিস্টেক, এখানে হচ্ছে অ্যামিন যেটা, এটা হচ্ছে NH2, অ্যামিন হচ্ছে NH2, আর যদি সেটা অ্যামাইড হয় তাহলে হচ্ছে RCONH2, এটা হচ্ছে কই নিয়ে গেল আবার, যে RCONH2 হলে সেটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড কোনটা আর হচ্ছে অ্যামিন কোনটা ভুল করা যাবে না। ওকে, এরপরে আসি হচ্ছে নাইট্রাইল মূলক। নাইট্রাইল মূলক হচ্ছে CN, নাইট্রাইল হচ্ছে CN। তো যেটা ভুল হবে যেটা আর কি, সেটা আমি যদি একটু খেয়াল করি, আমি এখন যে ভুলটা করলাম সেই ভুলটাই হবে। আমরা মোটামুটি কি পারবো দেখো, আমরা অ্যালকিন পারবো, অ্যালকাইন পারবো, হ্যালাইড পারবো, অ্যালকোহল পারবো, অ্যালডিহাইড পারবো, কিটোনটা একটু ঝামেলা হতে পারে। এরপরে হচ্ছে এই কটা পারবো। এখন ঝামেলা লাগবে কোথায়, যে আমাদের হচ্ছে অ্যামিনটাতে ঝামেলা লাগবে, কিটোনে ঝামেলা লাগবে, কার্বক্সিলিক অ্যাসিডও পারবো, অ্যাস্টার মূলক COOR, আর ইথার ছিল হচ্ছে কিটোন যেটা CrCOR, আর এখানে অ্যামাইড হচ্ছে, এটা ভুল হবে, এবং হচ্ছে নাইট্রাইল মূলক এটা ভুল হবে। তো এই কয়টা বিষয় একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সমানতা আসি। সমানতা দিয়ে আর তো কিছু পড়া লাগে না ভাই মেডিকেলের জন্য। আমরা জানি হচ্ছে গাঠনিক সমানতা যেটা, সেটা 5 প্রকার। সেটা আমরা হচ্ছে কি পাবো এখানে? চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম আর হচ্ছে টটামারিজম। তাহলে চেইন, অবস্থান, কার্যকরীমূলক, তারপরে আর কি দেওয়া যায়? অবস্থান, এরপর হচ্ছে কার্যকরীমূলক, মেটামারিজম, MT। আচ্ছা, এই কয়টা হচ্ছে 5টা। তাহলে এখন এগুলোর উদাহরণ বিশেষ সম্পর্কে কিছু লাগবে, কিন্তু আমরা সবগুলো উদাহরণ পড়বো। আমরা ওই অবস্থান সমাণু আর হচ্ছে প্রথম যেটা ছিল চেইন সমাণু লাগতেছে না। আমরা কার্যকরীমূলকের ক্ষেত্রে যেটা পড়বো, যে অ্যালকোহল থেকে হচ্ছে ইথার, সেটাই হচ্ছে কার্যকরীমূলক সমাণু। এরপরে মেটামারিজম আমরা পড়বো হচ্ছে মোটা কষাই, মোটাতে হচ্ছে মেটামারিজম। তারপরে হচ্ছে কতে কিটোন, শতে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর হচ্ছে রস্বইতে হচ্ছে ইথার। তাহলে কষাইয়ের কতে হচ্ছে কি বলতো? কিটোন,
রশ্মিতে ইথার সাথে সেকেন্ডারি আর হচ্ছে অ্যামিন। তারপরে টটোমারিজম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা হচ্ছে গতিশীল এবং এটা হচ্ছে কিটন। তাহলে হচ্ছে গতিশীল এবং হচ্ছে টটোমারিজম কিটন। এখানে আরও কিছু লেখা আছে, আমাদের ততগুলো লাগতেছে না। দেখো কি প্রোপানন এবং হচ্ছে প্রোপিন টু অল পরস্পরের টটোমার অণু। প্রোপানন কি? ওই যে কিটন। আচ্ছা, এটা আমাদের গেল। এবার আসি আমরা হচ্ছে যে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা হচ্ছে সিস ট্রান্স দেখা যায়। তো এই জ্যামিতিক সমানুতার কিছু বৈশিষ্ট্য আছে। জ্যামিতিক সমানুতা কখন প্রদর্শন করবে? যখন অ্যালকেন থাকবে, অর্থাৎ সি ডাবল বন্ড সি থাকবে এবং হচ্ছে এই যে এই সি এর দুইটা হাতে একই জিনিস থাকবে না, অর্থাৎ এরকম থাকবে না। এখানে যদি হাইড্রোজেন থাকে এখানে অন্য কিছু থাকবে, মানে দুইটাই সেম হাত থাকবে না, মানে দুইটা হাতে সেম জিনিস থাকবে না। তখনই হচ্ছে আমরা এখানে জ্যামিতিক সমানুতা দেখব। এবং এখানে আরও কিছু বৈশিষ্ট্য লেখা আছে যে হচ্ছে যে এ বি সি ইকুয়াল হতে হবে হচ্ছে সি এ বি, অথবা এ বি সি হতে হবে সি এ ডি, এরকম কিছু একটা হবে। এটা কী বোঝাচ্ছে বুঝে নিও, এটা একাডেমিক পড়াশোনা, বাট এটা মনে রাখতে হবে। চাকরিক জৈব যৌগ সমূহের হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। আচ্ছা, এরপরে আসি এখান থেকে এখানে। আচ্ছা, সিস আর ট্রান্সের হচ্ছে কোনটা কী রকম কম বেশি সেটা জানতে হবে। আমরা এটার জন্য শেষে চলে যাই একদম। দেখো সিসের ক্ষেত্রে সব বেশি 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 বেশি, কম কোনটা গলনাঙ্ক আর হচ্ছে স্থিতিস্থাপকতা। তো আমরা মনে রাখতে পারি যে সিসের সব বেশি, শুধুমাত্র চিনি কম, বা সিসের সুগার কম, গতে গলনাঙ্ক, সতে হচ্ছে স্থিতিস্থাপকতা। আর এটার ট্রান্সের হচ্ছে এটার উল্টা, অর্থাৎ সুগারের বেশি বাকি সব হচ্ছে কম। তাহলে সিস ট্রান্স আমাদের শেষ। এরপরে সিস ট্রান্স বললাম। এবার আসে হচ্ছে আলোক সমানুতা। এখানে 3টা বৈশিষ্ট্য আছে। কাইরাল কার্বন থাকবে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে এবং হচ্ছে অসমাপতিত হবে। কীরকম করে অসমাপতিত? দেখো এটার দর্পণ হচ্ছে এটা, বাট দেখো তো এই সিওসি আর হচ্ছে যে এটা দুটো যদি আমি এটাকে যদি এর উপর তুলে নিয়ে এসে ফেলি, তাহলে হচ্ছে কি যে COH আর হচ্ছে HOOC, এরা কি সমাপতিত হয়েছে? না, অর্থাৎ দেখো এরকম ক্রস হয়েছে, তার মানে এরা কিন্তু অসমাপতিত হয়েছে। এটা হচ্ছে কিসের? আলোক সমানুতার ক্ষেত্রে এটা থেকে প্রশ্ন আসে। এটা শেষ। এরপর একটা ছক আছে। ছকটা হচ্ছে আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত পাতিত অংশ উপাদান সমূহ। আমরা শেষ থেকে আসব। দেখো পিস, যেটা পিস কোথায় পাওয়া যায়? কোক কার্বনে পাওয়া যায়। পিস কোথায়? কোক কার্বনে। এরপরে সবুজ তেল। সবুজে কয়টা ওয়ার্ড? 3টা। ব জ ওয়ার্ড না, আসলে লেটার 3টা। তো সবুজে যেহেতু 3 আছে, 3 মানে কি 3, তো সবুজে যেটাই পাবো সেখানে আমরা হচ্ছে 3 পাবো। দেখো অ্যানথ্রাসিন, ফিনাথ্রিন ইত্যাদি। এরপরে আসি হচ্ছে ভারী তৈল। তো ভারী তৈল মানে কি? ভারী মানে হচ্ছে বড়লোক বা হচ্ছে রাজা রানী, তার মানে হচ্ছে কুইন। তো এই ভারী তৈলর সবগুলোর মধ্যে কুইন থাকবে। ফেনফথ্যালিন, কুইনোলিন এবং হচ্ছে ক্রিসল। তো এই যে দেখো এই ক্রিসল এবং হচ্ছে ফেনফথ্যালিন একই সাথে, এরা হচ্ছে ভারী আবার হচ্ছে মধ্যম। তাহলে তো মনে রাখো কুইনোনিল হচ্ছে ভারী, যেহেতু। এরপর মধ্যম তেল কারা? মধ্যম আর যারা মধ্যবিত্ত। তো মধ্যবিত্তদের টাকা একটু হিসাব করে ব্যয় করতে হয়, মানে হচ্ছে একটু কৃপণতা করতে হয়। তো কৃপণ না বলে আমরা বলবো হচ্ছে ক্রিফন। দেখো ক্রিফন, ফতে হচ্ছে ফেনল, ক্রিতে হচ্ছে ক্রিসল আর ন্যাপথলিন। তো এখান থেকে ফন মনে রাখলেই হলো ক্রিফন। আর বাকি যারা আছে সবাই হচ্ছে লঘু তৈল। বেনজিন, টোলিন, জাইলিন, পিরিডিন, থায়াফিন, অ্যালেনিন সবই হচ্ছে লঘু তৈল। আশা করি এটা বোঝা গেল। এবার আসি আমরা হচ্ছে বেনজিন নিয়ে একটু কথা বলি। বেনজিনের অনেকগুলো টার্ম বইয়ের বেশ কিছু জায়গায় এখানে ভাগ করা আছে, বাট আমরা বোঝানোর সুবিধার্থে এখানে এক করে রাখছি। তো আমরা বেনজিনের সময় একটা গল্প বলবো। গল্প হচ্ছে আমরা অলরেডি জানি যে আমাদের একটা সাবেক
ডিআইজি, মানে পুলিশের একটা কর্মকর্তা ছিল, আমরা চিনি নাকি বেনজির সাহেব। তো বেনজির সাহেব কিন্তু এখন দেশে নাই। তো আমরা ধরে নিচ্ছি যে, আর আমরা আরেকটা জানি সেটা হচ্ছে ডিজিএফআই কারা? যারা হচ্ছে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা। এই যে আমাদের আয়না ঘরের সাথে রিলেটেড, আমার দিকে যাচ্ছি না। তো ডিজিএফআই লোক যেহেতু গোয়েন্দা সংস্থা, বলো গোয়েন্দা সংস্থার লোকেরা কি হবে, ঠান্ডা মাথায় নাকি গরম মাথা? অবশ্যই ঠান্ডা মাথা। এরা ঠান্ডা মাথায় কাজ করবে সব সময়, কারণ মাথা গরম করলে তো এরা গোপন তথ্য বের করতে পারবে না, তো ঠান্ডা মাথায় কাজ করবে। তো এই ডিজিএফআই দিয়ে আমরা হচ্ছে এর বিক্রিয়াগুলো মনে রাখবো। কী কী বিক্রিয়া দেয়? ডিকার্বক্সিলেশন, গ্রিগনার্ড, ফেনল আর হচ্ছে অ্যাসিটিলিন। এই 4টা বিক্রিয়াতে হচ্ছে বেনজিন হচ্ছে, আমরা বেনজিনকে ধরে নিলাম ডিজিএফআই লোক, এবং হচ্ছে এই হচ্ছে 4টা বিক্রিয়া দেয়। এখন সংযোজন, আমরা বললাম ডিজিএফআই লোকজন হচ্ছে ঠান্ডা মাথা, মানে কি পানি মাথা আলা, মানে ঠান্ডা মানে তো পানি। এইচতে হচ্ছে হ্যালোজেন হাইড্রোজেন, এরপরে হচ্ছে ওতে হচ্ছে ওজন। এই 3টা হচ্ছে এর কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। এবং এই যে হ্যালোজেন, এখান থেকে হচ্ছে জীবাণুনাশক পাওয়া যায়, যেটাকে আমরা বলি হচ্ছে জিপিএল। তো বেনজির যেহেতু ডিজিএফআই এর সদস্য প্লাস হচ্ছে অনেক টাকার মালিক, তো অনেক টাকার মালিক মানেই গোপালগঞ্জবাসী। আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সবাই হচ্ছে অনেক টাকার মালিক হয়েছে, সবাই হচ্ছে গোপালী। তো তাহলে হচ্ছে জিপিএল, এরা হচ্ছে জীবাণুনাশক হিসেবে এদের ব্যবহার করা হয়। শেষ। এখন আসি বেনজিন দেয় না কি কি। তো দেখো, আমরা বেনজির সাহেবকে হচ্ছে বললাম যে বেনজির সাহেব খারাপ আমরা জানি, বাট আমরা এখানে একটা হচ্ছে তাকে ভালো হিসেবে কল্পনা করে নেব যে না, বেনজির সাহেব অনেক ভালো। তিনি কি কি খায় না? তিনি বেয়ার খায় না, ব্রোমিনও খায় না। বেয়ার মানে মদ, তিনি মদ খায় না। এবং তিনি অনেক একটা ভালো মানুষ, যে কোনো কাউকে হচ্ছে চাকরি থেকে বাদ দিয়ে দেয় না, মানে হচ্ছে অপসারণ করে না। ধরো হচ্ছে কোনো একটা লোক অন্যায় করছে, পুলিশের একটা লোক, তো তিনি তাকে কি করে? অপসারণ করে, মানে চাকরি থেকে একদম বহিষ্কার না করে হচ্ছে বদলি করে দেয়। তার মানে অপসারণ করলো না, প্রতিস্থাপন করলো, দরকার না কী করলো না, বাট অপসারণ করে না। আর হচ্ছে বেয়ার ব্রোমিন খায় না। শেষ। এবার আসি হচ্ছে এই বেনজিনকে সক্রিয় করে কারা? যারা হচ্ছে একক বন্ধন, তারা হচ্ছে বেনজিনকে সক্রিয় করে। CH3OH NH3। নিষ্ক্রিয় করে কারা? যারা ডাবল বন্ড বা হচ্ছে ট্রিপল বন্ড, এরা হচ্ছে নিষ্ক্রিয় করে। কিভাবে নিষ্ক্রিয় করে? এই যে ধরো হচ্ছে যখনই বেনজির যখনই একজনকে আক্রমণ করে, তখন সেটাকে হচ্ছে সাকসেসফুল হয়। বাট যখনই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়, তখন সেখানে আর সাকসেসফুল বেনজির হয় না, দেশ থেকে পালায়ে যায়, সরকারও দেশ থেকে পালায়ে যায়। যেমন হচ্ছে বাংলাদেশের লোকজন, ছাত্র জনতা সবাই মিলে যখন একটা বন্ধন গঠন করলো, সবাই হাত মিলাইলো, তখন কিন্তু সরকার দেশ ছেড়ে পালায়ে চলে গেল। তো একইভাবে মনে রাখতে পারি, যারা হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, তাদের সাথে এই বেনজির সাহেব নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। শেষ। এবং যেহেতু এই সক্রিয় যারা করে, এদেরকে বলা হয় অর্থ প্রেরণা নির্দেশক। সক্রিয় করাকে বলা হয় অর্থ প্রেরণা নির্দেশক। তো এই হচ্ছে আজকে আমাদের পর্ব 2 নিয়ে কথা বলা। আমরা পর্ব 1 আর পর্ব 2 মোটামুটি অর্গানিকের অর্ধেক পাঠ শেষ করে ফেলেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট পর্বে আরও অংশ নিয়ে কথা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।